বাংলাদেশের সকল প্রতিষ্ঠান নষ্ট করছে, ধ্বংস করছে আমলাতন্ত্র। নামে হচ্ছে এটা আনবায়াস সরকার, নিরপেক্ষ সরকার, কিন্তু এখানে দলীয় এজেন্ডাই বাস্তবায়িত হয়। 65 দিন ধরে আপনারা এখানে অবস্থান করতেছেন। একটা সিম্পল জিনিস, মানে কোনো একটা কিছু সলভ করতে আসলে 65 দিন লাগে না। আমি আপনাকে বলতেছি, কারণ আমি তো এর আগেও ধরেন রাষ্ট্র সম্পর্কে একটা আইডিয়া ছিল, এটা ছিল তত্ত্বীয় জ্ঞান, মানে বই পড়ে শিখছি। কিন্তু এই এই উদ্ভূত পরিস্থিতিতে যখন তরুণরা রাজনীতি করতে আসছে, রাষ্ট্র কত কঠিন এবং কত মানুষের বিপক্ষের শক্তি, সেই সম্পর্কে কিন্তু আমাদের একদম সরাসরি অভিজ্ঞতা হচ্ছে এখন। তো এখন এসে আপনাদেরকে বলি, বাংলাদেশে প্রচুর আমলা আছে, প্রচুর সচিব আছে, প্রচুর প্রতিমন্ত্রী আছে, যারা প্রতিনিয়ত কাজ করতেছে আমাদের বিপক্ষে, প্রতিনিয়ত। এবং এদের প্রত্যেকের একটা করে রাজনৈতিক দল আছে এদের পিছনে। এদের নিয়োগকর্তা, এদের শেল্টার, মানে তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে দিয়ে কাজ করায় নেয়। শুধু কাজ করায় নেয় তাই না, এটার বিনিময়ে তো অনেক কিছু নেয়, অর্থ, তারপরে শক্তি, সামর্থ্য, অনেক কিছু নেয়। তো এই সরকারটা যেভাবে চলতেছে, এটা কিন্তু আমরা অনেক আশা ভরসা দিয়ে বানানো একটা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সকল কিছু করার ম্যান্ডেট দিছি না? এবং আপনি মাঝে মাঝে বলতে শুনবেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি বলেন আমাদের সকল কিছু করার ম্যান্ডেট আছে। ইটস ট্রু, দে হ্যাভ দ্যাট পাওয়ার, মানে তাদের ওই ক্ষমতাটা আছে। বাট তারা কতটুকু কি করে? যদি ধরেন আমি এখানে বসে একটা দাবি করি, একজন সচিবের তার কর্মঘণ্টা কতটুকু, সে কি করে, এটা আমরা দেখতে চাই, আমরা এটা জানতে চাই। কেন তারা সময় পান না আপনাদের সাথে কথা বলার? কত কাজ থাকলে একটা বাংলাদেশে কত ইস্যু, হ্যাঁ অনেক বেশি ইস্যু, এটা মনে হচ্ছে কারণ কি কোনো কিছু সলভ হয় না, মানে ইস্যুগুলো থেকেই যায়, সমাধান না হওয়ার কারণে ইস্যুর উপরে ইস্যু জমা হয়, এই কারণে মনে হয় অনেক ইস্যু। কিন্তু এটা কি একটা অচল অবস্থা তৈরি করা হয়েছে ইচ্ছা করে কি না? আমার কাছে এটা মনে হয় যে রাষ্ট্রের উপরে আপনি বাধ্য, রাষ্ট্রের উপরে আপনি নির্ভরশীল, এখানে বসে আপনারা বলতে বাধ্য যে প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি চাই। এটা তো আগের আমলে ছিল না যে শেখ হাসিনার দৃষ্টি চাই, এখানে প্রেস ক্লাবে যারা দাঁড়াইতো সবাই বলতো শেখ হাসিনা একটু তাকাইলেই হয়ে যায়, এখন হচ্ছে প্রধান উপদেষ্টা তাকাইলেই হয়ে যায়। তো আমরা যে এত কষ্ট করে ট্যাক্সের টাকা দিয়ে সিস্টেমটা বানাইলাম, এটা রাখা লাভ কি? আমরা তো ট্যাক্সের টাকাটা দেই, আপনার আমার ট্যাক্সের টাকা তো এই এদের সচিবের বেতনগুলো হয়। তারা তো মনে করে তাদের একজন সচিব হলে পুরো গ্রামের মানুষ জানে যে সে সচিব হয়েছে, গ্রামের মানুষ এটাকে ব্যবহার করে যার যার মতো করে আবার আদায়ও চেষ্টা করে, কিন্তু তার কাজ তো শুধু তার গ্রামে না, তার আসনে না, পুরো বাংলাদেশের দায়িত্ব তার। একজন শিক্ষার যে সচিব, একজন যে বাসস্থান, মানে আমাদের যে বাসস্থানের যে মন্ত্রণালয়, গৃহায়ণ মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত, এই মন্ত্রণালয়গুলোর যে সচিবরা, প্রতিমন্ত্রী, এটা তো পুরো বাংলাদেশের দায়িত্ব। তাহলে তার কাজ তো শুধু তার অঞ্চলটা দেখা না, তারা কিন্তু এটা করে। এটা আমরা একদম চাক্ষুষ প্রমাণ পাইছি। যে মন্ত্রণালয়ে থাকে, যখন মসজিদে কোনো কি বলে বরাদ্দ যায়, তখন ওই এলাকার ওই সচিবের এলাকার বরাদ্দ বেশি যায়, এটা জানেন? মজার একটা জিনিস। এখন ধরেন যদি কোন এলাকা, ধরেন চিটাগাঙের বেশি সচিব নিয়োগ হয়েছে এবার, তখন কি হবে? সব কাজ চিটাগাঙের হবে। আর যদি কুমিল্লার সচিব নিয়োগ হয়, তাহলে কুমিল্লার হবে। এখন এই উত্তরবঙ্গের মানুষ বলেন যে আমাদের উত্তরবঙ্গে আমরা বঞ্চিত, কারণ আমাদের সরকারের লোক নেই। কিন্তু এটাতে এভাবে চলার কথা না যে আমার লোক নাই দেখে আমি লোক বসাবো। এটা তো সিলেক্টিভ, কারণ আপনি যাকে বেতন দেন সেটা আপনার সবার কাজই করবে, যেটা লজিক্যাল সেটা করবে, যেটা যৌক্তিক। আপনাদের দাবিগুলা যৌক্তিক হইলে তারা এটা নিয়ে বসবে, নিজেদের ভিতরে বোর্ড মিটিং করবে, তারপরে আপনাদের সাথে নিয়ে এটার যে যুক্তিতর্ক যা আছে আপনাদের পক্ষ থেকে বলবেন, তারপরে ওই বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে। এটার মধ্যে তো আমলাতন্ত্র ঢুকানোর কিছু নাই। বাংলাদেশটা সবচেয়ে বড় ক্ষতি করছে আমলাতন্ত্র। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান নষ্ট করছে, ধ্বংস করছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র তো শুধুমাত্র ফ্যাসিস্ট আমলে কি ব্যবহৃত হয়েছে? ফ্যাসিস্ট আমলে ফ্যাসিজম কায়েম করতে ব্যবহৃত হয়েছে। তার আগে কি স্বৈরতন্ত্র ছিল না? তার আগেও তো একপাক্ষিক ভাবে বাংলাদেশের সচিবালয় মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হয়েছে না? তাহলে যেই আমলই আসে, যেই পলিটিক্যাল পার্টি আসুক, সেভাবে নিয়ন্ত্রিত হয়। আর এখন যে পরিস্থিতি দেখতেছি, নামে হচ্ছে এটা আনবায়াস সরকার, নিরপেক্ষ সরকার, কিন্তু এখানে
দলীয় এজেন্ডাই বাস্তবায়িত হয়। যেই দলের লোক বেশি নিয়োগ দিতে পারছে, এবং এখন আবার সবচেয়ে বড় একটা দারুণ ব্যাপার হয়েছে। দারুণ ব্যাপারটা কি, যেহেতু যারই নিয়োগ দেন এটা তো কেউ জানে না, এটা গোপনে হয়েছে, মানে কেউ জানে না। ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমরা বুঝতাম যে যারা নিয়োগ পাবে সবাই আওয়ামী লীগ। যখন বিএনপি সরকার ছিল, জামাত জোট সরকার ছিল, তখন বুঝতাম যে যারা নিয়োগ পাবে সবাই বিএনপি জামাত। কিন্তু এখন একটা মজা হয়েছে, এখন চেহারা দেখায় আমাদের, কিন্তু নিয়োগ দেয় ওরা। এখন এই যে সচিবরা, আমি মূলত যে জায়গাটায় বলতে চাই, কারণ এরকম অসংখ্য সমস্যা আমাদের পুরো দেশে আছে, এবং প্রেস ক্লাব হচ্ছে একটা হাহাকারের জায়গা। বাংলাদেশের সকল মানুষ আইসে একটু প্রেস ক্লাবে দাঁড়াইতে পারে, এটা তার একটা হাহাকারের জায়গা হয়ে দাঁড়াইছে। এখন এই জায়গাটার মধ্যে এতগুলো সমস্যা আসে প্রত্যেকবারই, যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নামাজ পড়ছেন একটু আগে, তো এইগুলো তো খুব দুঃখজনক। আমার দেশের নাগরিক, তারা আপনার ভোটার, তাদেরকে আপনি ভোট দেওয়ার সময় ব্যবহারটা করবেন, কিন্তু তাদের যখন প্রয়োজনটা দরকার, কালেকটিভ প্রয়োজন, এটা পার্সোনাল প্রয়োজনও না, এটা কালেকটিভ প্রয়োজন, মানে একটা পুরো, মানে ইবতেদায়ী মাদ্রাসা বা আপনারা বা ওই যে এখন এমপিওভুক্ত শিক্ষকরা, প্রাইমারি শিক্ষক, এরা তো এক একটা গ্রুপ, মানে একই পেশার জনগোষ্ঠী। তাহলে এদের তো প্রবলেম একটাই, মানে সীমিত প্রবলেম। এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, এই প্রবলেমগুলোকে একটু দেখভাল করা, সেগুলোর ব্যাপারে একটু নজর দেওয়া, এটা তো একজন সচিবের জন্য অনেক বড় কোনো কাজ না। উনি আপনাদেরকে একটা ডেট দিতে পারেন, মন্ত্রণালয়তে একটা ডেট দিতে পারেন, এবং এটা সিস্টেমেটিক হয়ে, কেন প্রধান উপদেষ্টার মানে সজাগ দৃষ্টি এবং সুদৃষ্টি আপনাদের উপরে স্পেশালি থাকতে হবে, কেন তাকেই সবকিছু নজরবন্দি করতে হবে? একটা যৌক্তিক জিনিস কি, মানে সরকারি কি এমন কোন রাষ্ট্রে এমন কোন সিস্টেম কি নেই একটা যৌক্তিক জিনিস ওই পর্যন্ত যাওয়ার আগেই পাস হয়ে যায়? যদি যৌক্তিক হয় তাহলে পাস হওয়ার একটা অর্গানিক সিস্টেম লাগবে না, যেটা রাষ্ট্রের একটা পদ্ধতির মধ্যে পড়বে, প্রক্রিয়ার মধ্যে পড়বে। কিন্তু সবকিছু নিয়ে এই অবস্থায় এসে দাঁড়াইতে হয় কেন? প্রেস ক্লাব পর্যন্ত আসতে হয়, শহীদ মিনার পর্যন্ত আসতে হয়, এটা খুব দুঃখজনক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।